রোজাকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ শুক্রবারের জুমাতুল বিদা, বিশেষ মোনাজাতে শান্তি ও কল্যাণের কামনা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেভেন সিস্টার্সের ভূ রাজনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব। শরীয়তপুরের ডামুডায় প্রকাশ্যে 2 ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের সময় 3 পুলিশ সহ 4 জনকে আটক। ঈদযাত্রায় রেলে, বাসে, নৌপথে ঘরমুখ নগরবাসী, উত্তরের পথে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। ঈদের আগেই দাম বেড়েছে মাংসের, শেষ সময়ের কেনাকাটায় ভিড় টুপি, জুতা, ব্যাগে এবং পাঞ্জাবির দোকানে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে পুরো খবর। মাহে রমজানের শেষ জুমা আজ। মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান মাসকে 1 বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয় জুমাতুল বিদা। বিশেষ এই দিনকে ঘিরে শুক্রবার জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জুমার নামাজ শেষে বিশ্ব আল কুদস দিবসের স্মরণে র্যালি হওয়ার কথা রয়েছে। রমজান মাসের শেষ জুমাবার মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্ব মুসলিম ঐক্যের লক্ষ্যে বিশ্ব আল কুদস দিবস হিসেবে পালিত হয়। এ নিয়ে আরো খবর জানবো। বায়তুল মোকাররম মসজিদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, জুমাতুল বিদা নামাজের প্রার্থনায় কি বললেন ধর্মপ্রাণ মুসল্লিরা? বিশ্ব আল কুদস দিবসের স্মরণে র্যালি হওয়ার তো কথা আমরা জানছিলাম খবরে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজকে। মুসলিম উম্মার কাছে এই দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। এই জুমাতুল বিদার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। সেই বিশেষ গুরুত্ব হচ্ছে আজকে সবাই বিশেষভাবে দোয়া করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু মাহে রমজানের শেষ 10 দিন মাগফিরাতের 10 দিন হিসেবে বলা হয়, এই মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে মানুষ তাদের অতীত কর্মের জন্য দোয়া করে থাকেন এবং তাদের ভবিষ্যৎ বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহর কাছে চেয়ে থাকেন। ফলে আজকে কিন্তু এই বিশেষ জুমাবারে আমরা বেশ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এখানে এসেছিলেন এবং তারা দোয়া মোনাজাত করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের পরিবার বা আত্মীয় স্বজন সহ সারা দেশের মানুষের জন্য তারা দোয়া প্রার্থনা করেছেন, দেশের মঙ্গলের জন্য তারা দোয়া প্রার্থনা করেছেন। এবং জুমার খুতবায় আমরা শুনছিলাম যিনি খতিব রয়েছেন তিনি রমজানের গুরুত্ব, পাশাপাশি জাকাত, ফিতরা সেসব নিয়েও কিন্তু তিনি বয়ান করছিলেন এবং মুসল্লিরা সেসব মনোযোগ সহকারে শুনছিলেন। পাশাপাশি দেশের কল্যাণে, জাতির কল্যাণে যা কিছু ভালো হবে সেসব বিষয়ে কিন্তু মুসল্লিরা দোয়া প্রার্থনা করেছেন এবং এই মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে যেন সারা বছর তারা চলতে পারেন এবং ইবাদত বন্দেগী করতে পারেন, আমল করতে পারেন, সেসব বিষয়ে কিন্তু তারা দোয়া মোনাজাত করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আজকে এই জুমাতুল বিদাকে সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবে পালন করা হয়। আল কুদস দিবসের স্মরণে আজকে কিন্তু জুমার নামাজের শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখলাম যে সেখানে ফিলিস্তিনের গাজায় যে হত্যাকাণ্ড সহ নানা ধরনের নির্যাতন চলছে সেসবের বিষয়ে তারা বিক্ষোভ করেছেন, বক্তব্য রেখেছেন এবং বিক্ষোভ একটি মিছিলও অনুষ্ঠিত হয়েছে। তো মুসল্লিরা বলছেন যে তারা আসলে শান্তি কামনায় আজকে দোয়া করেছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যেন ভালো হয়, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, সেসব বিষয়ে তারা আসলে দোয়া মোনাজাত করেছেন। তো এই ছিল বায়তুল মোকাররম মসজিদ থেকে আমার কাছে জুমাতুল বিদা সম্পর্কে থাকা সর্বশেষ খবরাখবর। অদিতি, ধন্যবাদ সাকিব। আপনার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জেনে নিচ্ছিলাম। র্যালিটিও সম্পন্ন হয়েছে, যেমনটি আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন। দর্শক, গেল 8 মাস আগে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর হয়েছে জানিয়ে চীনকে নতুন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এ সময় জিনপিং বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার আশ্বাস দিচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এ সময় জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। পরে প্রধান উপদেষ্টা যোগ দেন চীনের ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপে। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা। নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সের বিশ্ববাজারে যোগাযোগ করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশ হয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। All the 7 states of India in the east, called 7 sisters, they are landlocked too. প্রধান উপদেষ্টা বলেন, 8 মাস আগে বাংলাদেশে রাজনৈতিক রূপান্তর হয়েছে। এখন এই নতুন বাংলাদেশে চীনকে পাশে চায়। বাংলাদেশে 8 মাস আগে রাজনৈতিক একটি রূপান্তর ঘটেছে। আগের সকল ভয়ঙ্কর জিনিস পার হয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। এখানে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারে। Be the leaders of the world. Show what young people can accomplish in this part of the world. এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চং এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়েংয়ের সাথে। মোহন ইসলাম, 71, ঢাকা। শরীয়তপুরের ডামুডায় প্রকাশ্যে 2 কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় 3 পুলিশ সদস্য সহ 4 জনকে আটক করেছে এলাকার লোকজন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ডামুডার দারুল আমান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ জুয়েল সর্দার ও ফয়সাল সর্দার জানান, রাতে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে 8 জনের একটি দল তাদের গতিরোধ করে। পরে তাদের জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখায় এবং পিস্তল ঠেকিয়ে 20 লাখ টাকা দাবি করে। এ সময় তাদের নানাভাবে পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে জুয়েলের ভাইকে ফোন করে মুক্তিপণ দাবি করা হলে তিনি ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে অপহরণকারীদের 3,91,000 টাকা পাঠিয়ে দেন। কিন্তু তারা আরও টাকা দাবি করলে কৌশলে তাদের ডামুডা শহরের বাস স্ট্যান্ডে আসতে বলা হয়। এরপর রাত 1টার দিকে অপহরণকারীরা বাস স্ট্যান্ডে পৌঁছালে তাদের 4 জনকে আটক করতে পারে এলাকাবাসী। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে জানা যায় আটক 4 জনের 3 জন পুলিশ সদস্যই। ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, এদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একটি মহল আদালতের দক্ষিণ সিটি মেয়র ঘোষণার রায় নিয়ে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও জানান ইশরাক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, যা হাসিনার কথার সাথে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার দিয়ে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি
এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হবে, সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি, বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের কোনো চাপ নেই, বাসগুলোও ছাড়ছে নির্দিষ্ট সময়েই, কারণ দীর্ঘ ঈদের ছুটি। তাই সড়ক মহাসড়কে ঘরমুখ মানুষের কোনো চাপ নেই বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ, র্যাব ও বিআরটি-এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, তাই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। গাবতলী বাস স্ট্যান্ড জৌলুস হারিয়েছে অনেক আগেই। পদ্মা সেতু নির্মাণের পরই এই বাস স্ট্যান্ডের যাত্রীর অর্ধেকে নেমে আসে। তবে ঈদ যাত্রায় এমন ফাঁকা গাবতলী কে কবে দেখেছে? ঈদের বাকি আর মাত্র 3 দিন, কিন্তু যাত্রী খরা বিভিন্ন পরিবহনে। মূলত তাৎক্ষণিক টিকিট কেটে গন্তব্যে যাবার জন্যই এখানে যাত্রীরা আসেন। তেমন যাত্রী এবার একেবারেই নেই, ফলে কিছুটা বিপাকে পরিবহন সংশ্লিষ্টরা। খালি গাড়ি আনাইয়া গাড়ি বুক দিয়ে আর সেই গাড়ি রেটও পাই না, আর ফুল টিকিট সিঁড়ি বেচতে পারি না। পদ্মা সেতু সাদাবাদ থেকে গুলিস্তান থেকে ওদিকে মনে করেন যাত্রী সব চলে আসে, আমাকে দক্ষিণবঙ্গের যাত্রী সব ওদিকে চলে আসে। সারা ঢাকা সিটি ভরা কাউন্টার, এই টার্মিনালে কিন্তু কোনো কাউন্টার কিন্তু নাই, অল্প। আর এই প্রত্যেকটা পরিবহনের কাউন্টার শহরে আছে। কিন্তু মুদ্রার উল্টা পিঠে যাত্রীদের স্বস্তি। প্রতিটি বাস ছাড়ছে নির্দিষ্ট সময়ে, আর সড়কে নেই যানজট। ফলে এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত স্বস্তির চিত্র। একজনের বাড়ি আরেকজনের যাওয়া, প্রতিবেশীর সাথে কথা বলা, এই কারণে বাড়িতে যাওয়া হয় আমাদের। আমি ভাবছিলাম টিকিট কাটি নাই, কিভাবে যাব ফ্যামিলি নিয়ে, মাশাআল্লাহ এসে সুন্দর টিকিট পাইছে, হ্যাপি। কোনো যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন, তবে সমস্যা সমাধানে আছে বিআরটি-এর ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও র্যাব। তারা বলছেন এবারের অভিযোগ যেমন কম, তেমনি পুরো ব্যবস্থা একটি নিয়মের মধ্যে এসেছে। 500-600 এর বেশি যায় না, বাট এখন যাচ্ছে 1000-এর নিচেই নাই, উপরে আছে। বলতেছে যে এরকমই তো দাম এখন ঈদের সময়, এই জন্য বেশি। বিআরটি-এ সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং কোনো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে কিনা। আমরা বেসিক্যালি এই দুটো পয়েন্টই সবচেয়ে বেশি ফোকাস করছি। বাস স্ট্যান্ডে আমাদের পোশাকে এবং সিভিলে বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত আছে পুলিশ, টহল করছে, পেট্রোল গাড়িগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে। এছাড়া আমাদের হোন্ডা মোবাইলগুলিও কাজ করছে। অল্প টাকায় ঘরে ফেরার আশায় অনেক যাত্রী সড়কের পাশে বাসের অপেক্ষায়। এমন যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া নিতে দেখা গেছে। ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না বাধে, সেজন্য পুলিশের টহল টিম কাজ করছে। নয়নাদিত্য, 71, ঢাকা। ঈদ যাত্রায় সদরঘাটে চাপ বেড়েছে যাত্রীদের। রাত 8টায় লঞ্চ ছাড়লেও ভোর থেকেই আসন নিতে এসেছেন মানুষ। ভোলা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী জেলার চর অঞ্চলের যাত্রীদের পছন্দের বাহন লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিট নেওয়া যাত্রীরা না আসায় নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছাড়া যাচ্ছে না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল রুটে 26টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। 3টি গ্রুপে বিভক্ত হয়ে এই লঞ্চগুলো চলবে। লঞ্চে যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। মালবাহী বাল্কহেড নদীতে যেন না চলে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের ভোলা বরিশাল কোনো ব্রিজ নেই, আমাদের গাড়ি ফলে যাইতে পারি না, আমরা সেই জন্য আমরা লঞ্চে যাতায়াত করি। লঞ্চে যাইতে খুব ভালো লাগে, বাচ্চা লয়া যাইতে কিংবা ফ্যামিলি লয়া যাইতে খুব ভালো লাগে। ভোলা যেতে লঞ্চের সুযোগ সুবিধা বেশি ভালো গাড়ির থেকে, মানে এই জন্য আমরা লঞ্চে যাচ্ছি। এখন নির্ধারিত কোনো টাইম দিতে লঞ্চ ছাড়বো এটা বলতে আছে,
কিন্তু কোন সময় ছাড়বো, কোন সময় আমরা যাবো, এত কষ্ট। লঞ্চের ভিতরে একটা মানুষ দাঁড়ানোর মতন কোনো জায়গা নাই। অন্যান্য বছরে এরকম হয় না, অন্যান্য বছর লঞ্চ বলি লঞ্চ ছাড়িয়ে দেয়, কিন্তু এই বছর লঞ্চ ছাড়ে না। রাত্রে 8টার টাইম, কিন্তু এখনই তারা আসছে, কিন্তু আমাদের কেবিনের যাত্রী আসছে নাই। এবং এই জায়গায় কিছু লোক এসে পড়ছে, কিন্তু কেবিন খালির কারণে আমরা জাহাজ ছাড়তে পারতেছি না। ভোর থেকেই সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো যানজট দেখা যায়নি। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বেশিরভাগ এলাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদযাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এদিকে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। যাইতে আসতে কোনো ঝামেলা নাই, অত্যন্ত রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভালো আছে। সকালে রওনা হয়েছি, যানজট নাই তেমন, এসে সকাল সকালে পৌঁছাইছি। আমরা মহাসড়কে সিএনজি, রিক্সা, ভ্যান এগুলো উঠতে দিচ্ছি না, যদি কেউ ওঠে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলস কাজ করছে। যানজটই নাই কোনো, যারা দায়িত্ব পালন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। বিগত 25 বছর যাবৎ ঢাকা থেকে এই টাঙ্গাইলে আসি এবং এই মহাসড়ক ধরেই আসি। এইবারই প্রথম আমি কোনো হ্যাসেল মুক্তভাবে আমার কর্মস্থলে এসে কাজ করতে পারছি। এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয় নাই, মহাসড়ক খুব ভালো আছে। ঈদযাত্রায় শুক্রবার ভোর থেকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বাড়ে। সেতু পার হবার অপেক্ষায় শত শত মোটরসাইকেলের সারি বাঁধে। এর সাথে যাত্রীবাহী বাসের সংখ্যাও বাড়ে। তবে আলাদা টোল কাউন্টার থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে গাড়ির চাপ থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশের 105 কিলোমিটার এলাকার কোথাও দীর্ঘ যানজট দেখা যায়নি। যানজট নাই, রাস্তা একদম ক্লিয়ার, সুন্দরভাবে চলে আসতে পারছি 2 ঘন্টায়। ইফতারির টাইমে হয়তো বড় বড় স্টপিজগুলোতে সামান্য একটু জ্যামজট থাকে আর কি, স্টপিজ মেন স্টপিজগুলোতে। অন্যদিকে ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে দুর্ভোগ না থাকায় স্বস্তি রয়েছে যাত্রীদের। ঘাটে সুষ্ঠু ব্যবস্থাপনায় 17টি ফেরি দিয়ে অনায়াসে যানবাহন পারাপার করা হচ্ছে। শারমিন স্বপ্না, 71। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় এখন অনেকটাই ফাঁকা রাজধানী। আর যারা এখনো আছেন তারাও শবে কদর এবং শুক্রবার মিলিয়ে বের না হওয়ায় এদিন সকাল থেকেই রাজধানী জুড়ে ঈদের আমেজ। 9 দিনের ছুটি প্রিয়জনদের সাথে কাটাতে অনেকেই বৃহস্পতিবারের পেশাগত কাজ শেষ করেই রওনা দিয়েছেন। তবে পেশাগত ও কেনাকাটা সহ ব্যক্তিগত নানা প্রয়োজনে যারা এখনো যেতে পারেননি তাদের অনেকেই রওনা হচ্ছেন আজ। আর এই যাত্রা ও ঈদকে নির্বিঘ্ন নিরাপদ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 15 দফা নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির তথ্য মতে রাজধানীতে 15,000 পুলিশ সদস্য ঈদে নিরাপত্তার কাজ করবে। স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণী বিতান, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। ছিনতাইকারী, ডাকাত, জাল টাকার চক্র, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে সক্রিয় পুলিশ ও র্যাবের বিশেষ টিম। চলছে পোশাক ও সাদা পোশাকে টহল ও নজরদারি। রাজধানীতে দিনে রাতে 600টি পুলিশ দলের টহল থাকছে বলেও জানিয়েছে ডিএমপি। বিপণী বিতানগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে অক্সিলারি ফোর্স। নগদ টাকা স্থানান্তরে আছে পুলিশ র্যাবের মানি এসকর্ট ব্যবস্থা।
সেমাইয়ে ছেয়ে গেছে দোকানগুলো, মশলার বাজারে বেড়েছে ক্রেতা। এই সবই ঈদের বাজার কেন্দ্র করে। এদিকে ঈদে মুরগি ও গরুর মাংসের চাহিদা বাড়ে, আর তাই বেড়েছে মুরগির মাংসের দাম। আর গরুর মাংসের দাম না বাড়লেও মাংসের সাথে চর্বি ও হাড্ডির পরিমাণ বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে মোটা দাগে সেমাই, পোলাওয়ের চাল, মশলার দাম তেমন না বাড়ায় সন্তুষ্ট সাধারণ মানুষ। ফয়সাল রয়েলের প্রতিবেদন। জমে উঠেছে ঈদের পণ্য বাজার। রাজধানীর মুদি দোকানের সামনের অংশ দখল করেছে রং বেরঙে সেমাইয়ের স্তূপ। খোলা অথবা নানা ব্র্যান্ডের প্যাকেটজাত সেমাই নিয়ে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। ক্রেতাকে আকর্ষণে নানা ছন্দ হাঁকছেন বিক্রেতারা। একই সাথে দোকানের ভেতর থেকে বাইরের দিকে এসেছে মশলার টেবিলটাও। আর এ সবই ঈদের সজ্জা। খোলা লাচ্ছা সেমাই মিলছে 100 থেকে 120 টাকায়, আর প্যাকেটজাত সেমাই আকার ও ব্র্যান্ড ভেদে মিলছে 80 থেকে 400 টাকা পর্যন্ত। চাহিদা রয়েছে প্রচুর, কিন্তু দাম বাড়েনি বলে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। একটা নিচ্ছি লাচ্ছা, আর একটা নিচ্ছিলাম বাসনা। এটা 100 টাকা আর এটা হলো 220 টাকা। সব মালের সরবরাহ বেশি, দাম কমের দিকে আছে। চিনির দাম কমে আছে, তেলের সরবরাহ ভালো আছে, কিশমিশ, বাদাম, সেমাই এগুলো সরবরাহ ভালো। ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের আছে, কিন্তু যেমন চাল, মাংস, মাছ এগুলোর দামটা অত্যন্ত বৃদ্ধি। সব কিছু দাম এই বছর, যেমন পোলাও চালের দাম কম, চিনির দাম কম, সেমাইয়ের দাম কম, দুধের দাম মোটামুটি ঠিক আছে। এদিকে এই সময়ে আরেকটি প্রয়োজনীয় পণ্য মশলা ও চালের দামে তেমন হেরফের হয়নি। পোলাওয়ের চাল মান ও প্রকারভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকায়। এদিকে এলাচ ছাড়া অন্য মশলার দামও ঠিকঠাক রয়েছে। বাজারটা মোটামুটি ভালো, মোটামুটি আপনার নিয়ন্ত্রণে আছে বাজার। সেমাই নিচ্ছি, রান্না করবো, গরুর গোস্ত, মাছ কিনছি। পলাশ চাল প্রতি কেজিতে 10 টাকা কমছে। এলাচের দামটা বেশি। এলাচ আমরা গত বছর বেছিলাম মনে করেন যে এটা 3200 ছিল, এবার এটা 5000 হয়ে গেছে। তবে চাহিদা বাড়ায় তেজ দেখাচ্ছে আমিষের বাজার। ব্রয়লার, কক ও সোনালী সব ধরনের মুরগির দামই বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা। গরুর মাংস মিলছে 780 টাকা কেজি দরে। তবে ক্রেতারা বলছেন 840 টাকা কেজি দরে মিলছে কম হাড্ডিওয়ালা মাংস। আমরা এই রমজানে যে স্বস্তিটা পাইছি, অতীতের রমজানে এতটা স্বস্তি আমরা পাই নাই। এবার সব করে এসে খালি একটু মাংস আজকে সেমার জন্য আসছি। গতবারের থেকে সব দিকেই মোটামুটি ভালো, কিন্তু শুধু একটা জিনিসই হলো চাউলের দামটা অতিরিক্ত। এখন মাংসের দাম আমরা স্থিতিশীলভাবে আসছে 780 টাকা 70 টাকা আমরা বিক্রি করতেছি, এইভাবে আমরা চলে যাবে। ব্রয়লার চলতেছে 210 টাকা, আর সোনালী চলতেছে 320 টাকা করে, আর দেশি হচ্ছে 650। গেল বছর রমজানের এই সময়ে চিনির সংকট ছিল, তেলের দামও আকাশ ছুঁয়েছিল। খোলা লাচ্ছা সেমাই বিক্রি হয়েছিল 200 টাকায়। ফয়সাল রয়েল, 71, ঢাকা। ঈদের আগে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এখন কেনাকাটার তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে টুপি, জুতা আর ব্যাগ। বরাবরের মতোই কোনো কোনো পণ্যে দাম বাড়িয়ে রাখার অভিযোগ ক্রেতাদের, আর স্বাভাবিক বলছেন বিক্রেতারা। শুক্রবার সকালে শপিং মলগুলোতে ভিড় না থাকলেও বিকেলের পর থেকে চাপ বাড়ার আশা বিক্রেতাদের। শারমিন নেজার প্রতিবেদন। নিজে খুঁজে স্বজনদের জন্য উপহার কেনায় আনন্দ বাড়ে বহুগুণ। তাই 84 বছরের রহিমা বেগম মেয়েকে সাথে করে ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন রাজধানীর এলিফ্যান্ট রোডে। মা কিনে আসলে মা ওর ভাইয়ের জন্য কিনবে, ভাইয়ের ছেলের জন্য গিফট কিনবে, উনি নিজে পছন্দ করে কিনবে। আমি থাকি বিদেশে থাকি, আসতেছি 3-4 মাস হয়ে গেছে। রোজাটা ফাইল লাগে, আপনার জন্য করতে খুবই ভালো লাগে, কিন্তু নিজের জন্য ভালো লাগে। আর যারা পুরো রোজার সময় পাননি, তারাও শেষ মুহূর্তে পাঞ্জাবি, পাজামা কিংবা টুপি কিনতে এসেছেন। কালকে 27 গেছে, তো কালকে তো কেবল তারাবি শেষ হলো, এই জন্য রমজানের ভিতরে আসার খুব সুযোগ হয় না। পাঞ্জাবি সব কেনা শেষ, এখন এই টুপি কিনলেই শেষ। বাবুর বয়স হয়ে যাচ্ছে 9 মাস, আর এটা হচ্ছে ভাতিজা, তাদের জন্য নিচ্ছি। স্টুডেন্ট অনুযায়ী আমার কাছে একটু বেশি লাগছে,
তাই বলছি যাতে একটু কমের মধ্যে করে দেওয়া যায় কিনা। পাঞ্জাবি কেনা হয়ে গেছে, এখন টুপি পরবে না, ছোট বাচ্চা ফেলে দিবে মাথা থেকে, তারপরও চিন্তা করলাম কিনে নিই একটা। নারীদের বিশেষ পছন্দের ব্যাগ, কসমেটিক্স কিংবা অলংকার নিতে শুক্রবার সকালেই এসেছেন মার্কেটগুলিতে। জুয়েলারি, কসমেটিক্স, এগুলা স্যান্ডেল এগুলাই কিনছি আর কি। আমাদের কেনাকাটা আগেই শেষ, এখন জাস্ট লাস্ট মুহূর্তে একটু ঘুরতে আসছি। ড্রেস তো কেনা শেষ, ড্রেসের সাথে ব্যাগ লাগে, স্যান্ডেল লাগে, তারপরে কসমেটিক্স লাগে। বিক্রি বেড়েছে জুতার দোকানেও, তবে বিক্রেতারা বলছেন এবার ভিড় গেল বছরের চেয়ে অনেকটাই কম। শুক্রবার বাজার অনুযায়ী আজকে অনেক কাস্টমার কম। আজকে 27 রোজার বাজার, আপনি যে কথা বলবেন আমার সাথে, এই সুযোগ কিন্তু পাওয়ার কথা না। এমনি তো ফ্রাইডে, তারপর হচ্ছে আপনার 27 রোজা মর্নিং আওয়ারেই আমাদের অনেক কাস্টমার হয়ে যায়। তবে দোকানীদের এও প্রত্যাশা ঈদের আগে বাকি দুদিন বিক্রি বাট্টা আরও বাড়বে। শারমিন নীরা, 71, ঢাকা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন প্রচেষ্টার অংশ হিসেবেই এটি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এমন বৈশ্বিক প্রতিষ্ঠান থেকে সরে আসছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কিছু প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফেডারেল ব্যয়ের বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। জেনেভা ভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা WTO-র 2024 সালের বার্ষিক বাজেট ছিল 205 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা $232.06 মিলিয়ন। WTO-র নথি অনুসারে বিশ্বব্যাপী বাণিজ্যে তার অংশের সমানুপাতিক ফি ব্যবস্থার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এর প্রায় 11% দেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর 25% নতুন আমদানি কর আরোপের কথা ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, সর্বশেষ ঘোষিত এই শুল্ক আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরের দিন থেকে যানবাহন আমদানিকারী ব্যবসার ওপর শুল্ক আরোপ করা হবে। এছাড়া যন্ত্রাংশের ওপর শুল্ক মে মাসে বা তার পরে শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের অসাধারণ প্রবৃদ্ধি ঘটবে। একই সাথে এটি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান এবং বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে। গেল বছর যুক্তরাষ্ট্র প্রায় 80 লাখ গাড়ি আমদানি করেছে, যা বাণিজ্যে প্রায় $240 বিলিয়ন এবং মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন।